হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো রয়েছে। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেভি কনস্টেবল 2024 কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 22তম প্র্যাকটিস ক্লাস। এর আগে আমরা অলরেডি 1 থেকে 21তম প্র্যাকটিস ক্লাস করে ফেলেছি। সেই প্র্যাকটিস ক্লাসগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে সেই প্র্যাকটিস ক্লাসগুলি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এছাড়াও তোমাদের জন্য একটি খুবই গুড নিউজ রয়েছে। সেই গুড নিউজটা কি, আমরা এই পাঁচের পাশার টিম তোমাদের জন্য এই আপকামিং যে আমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সামকে মাথায় রেখে আমরা একটি ফ্রি মক টেস্ট নিয়ে এসেছে তোমাদের সামনে। সেটি ফুল মক টেস্ট হবে এবং তোমরা সেই মক টেস্টটি অনলাইনে দিতে পারবে। তোমাদের জন্য এটি একটি গুড নিউজ, কারণ তোমরা যারা এই ডাব্লিউপি এবং কেপি প্রিপারেশন নিচ্ছ তোমরা সেই মক টেস্টটি দিলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কিরকম চলছে এবং আরো কিভাবে বেটার প্রিপারেশন করা যায় সেটাই তোমরা জেনে যাবে এই মক টেস্টটি দেওয়ার পর। তাই তো এই মক টেস্টটি তোমাদের জন্যই শুধু নিয়ে আসা হচ্ছে। ডাব্লিউপি এবং কেপি যারা পরীক্ষা দিবে, আপকামিং যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই মক টেস্টটি, এটা ফ্রি হতে চলেছে তোমাদের অনলাইনে। তো দেখো, আমাদের এই প্র্যাকটিস ক্লাসটি আজকে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এই প্র্যাকটিস সেটটি হচ্ছে আমাদের 22তম প্র্যাকটিস ক্লাস। তো চলো শুরু করি আজকের এই প্র্যাকটিস ক্লাসটি। দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তোমরা যারা যারা জানো তারা চট করে আমাদের কমেন্ট বক্সে অ্যান্সারটি দিয়ে দাও। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশনগুলো দেখাও। পদ্মনাভন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালি ভেঙ্কাইয়া, অ্যানি বেসান্ত। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কি, অপশন নাম্বার সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। এই যে আমাদের জাতীয় পতাকা, এর দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এটিও পরীক্ষায় বারবার দিয়ে থাকে। এটির দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেখি আমরা 3:2 হারে, 3:2 আমাদের জাতীয় পতাকার নকশার দৈর্ঘ্য এবং প্রস্থ। দেখো এছাড়া দেখো পদ্মনাভন, এই পদ্মনাভন কে যদি আমরা প্রশ্ন করি, পদ্মনাভন হলেন আমাদের আমরা প্রাচীন ভারতের ইতিহাসে পড়বো যে আমাদের কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কিসের যুদ্ধ হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দেখো, সম্রাট অশোক এবং অপরদিকে যে সম্রাট ছিলেন বা রাজা ছিলেন তার নাম হচ্ছে পদ্মনাভন, যে হচ্ছে কলিঙ্গের রাজা। এই কলিঙ্গের রাজার সঙ্গেই অশোকের 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিলেন। এই কলিঙ্গ যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেছিলেন। তাই তো নেক্সট দেখো কি রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা সাহিত্য সম্রাট বলে চিনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এছাড়াও তিনি আনন্দমঠ কাব্যগ্রন্থ লিখেছিলেন। তাই তো এই আনন্দমঠ কাব্যগ্রন্থে বাংলার সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের কথা জানা যায়। এছাড়াও দেখো অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত কে ছিলেন? তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। এই অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা। এ কিন্তু ভারতীয় নন, এ হচ্ছে বিদেশি। তাই তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে, কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল বলা হয়? তোমরা যারা ভারতের ভূপ্রকৃতি আমার এই ক্লাসটি করেছো তারা অবশ্যই জানো যে ভারতের কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়। অপশনগুলো সকলে দেখে নাও। কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, উড়িষ্যা। তো কোন রাজ্যের উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়? অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার। তামিলনাড়ু উপকূলের অপর নাম করমণ্ডল উপকূল, যেখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। কতবার বৃষ্টিপাত হয়? 2বার। একটা আবর্তনের ফলে এবং আরেকটি প্রত্যাবর্তনের ফলে এখানে বৃষ্টিপাত হয়। এছাড়া দেখো কর্ণাটক উপকূলের নাম কর্ণাটক উপকূল, কেরালা উপকূলের নাম মালাবার উপকূল, যেটা পরীক্ষায় বারবার দিয়ে থাকে তোমাদের। উড়িষ্যা উপকূলের নাম উড়িষ্যা উপকূলও বলতে পারো, কিংবা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ উপকূল মিলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে উত্তর সরকার উপকূল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে, আদমশুমারি 2011 সালের মানে জাস্ট আদমশুমারি যেটা আমাদের হয়েছিল 2011 সালে লাস্ট হয়েছিল। তারপরে 21 হওয়ার কথা, সেটা আমাদের পোস্টপোন হয়েছিল করোনা ভাইরাসের জন্য। তো দেখে নাও, আদমশুমারি 2011 অনুসারে ভারতে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার বা হাইয়েস্ট ফিমেলস লিটারেসি রেট রয়েছে এরকম রাজ্যের নাম বলুন। এটি এসএসসি প্রশ্নপত্র 2022 সালের। তো 2011 সালে ভারতের কোন রাজ্যে মহিলা সাক্ষরতা হার সব থেকে বেশি? অপশনগুলো দেখে নাও। মিজোরাম, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র।
তো তোমরা সকলেই জানো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কেরালা রাজ্যে সব থেকে বেশি মহিলা প্লাস পুরুষের সাক্ষরতার হার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যায়, কি রয়েছে, কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? কিছুক্ষণ আগে আমি বললাম এই কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে। অপশনগুলো সকলেই দেখে নাও কি রয়েছে। দেখো, বিন্দুসার, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, অশোক। তো কলিঙ্গ যুদ্ধ কার আমলে হয়েছিল? সম্রাট অশোকের সময় হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। এই সম্রাট অশোকের বাবার নামই হচ্ছে বিন্দুসার, যে কিনা অমৃতঘাত বা শত্রু হননকারী উপাধি নিয়েছিলেন। সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। চন্দ্রগুপ্ত হচ্ছে আমাদের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, বা ভারতের প্রথম ঐতিহাসিক রাজা যদি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য, যে কিনা শ্রাবণ বেল গোলায় মারা যান, তাই তো, ধ্যানে তপস্যার মাধ্যমে তিনি মারা যান। পরের প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, তেলুগু ভাষার স্বর্ণযুগ কোন রাজার সময়কালকে বলা হয়? কি বললাম? তেলুগু ভাষার স্বর্ণ যুগ কোন রাজার সময়কালকে বলা হয়? দেখো, দিল্লির যে সুলতানি সাম্রাজ্য রয়েছে, কি বললাম, দিল্লির যে সুলতানি সাম্রাজ্য রয়েছে, সেই দিল্লির সুলতানি সাম্রাজ্যের সময়ই দক্ষিণ ভারতে একটি না দুটি নতুন সাম্রাজ্য সৃষ্টি হয়। একটা হচ্ছে বিজয়নগর আর একটা হচ্ছে বাহমনি। এই বিজয়নগরে রয়েছে আমাদের সেই সময় তেলুগু ভাষার স্বর্ণযুগ হয়েছে। তো কোন রাজার আমলে দেখে নাও। আর হ্যাঁ, এই যে দিল্লির কোন রাজার সময়ে আমাদের দাক্ষিণাত্যে কি হয়, দাক্ষিণাত্যে আমাদের বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তো বিজয়নগর সাম্রাজ্য তোমার মনে রাখবে 1336 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1336 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুঘলকের সময়, যাকে আমরা পাগলা রাজা বলি, তার সময়ে দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তো দেখো, প্রথম হরিহর, যেটা কিনা বলা হচ্ছে যে তেলুগু ভাষার স্বর্ণযুগ, প্রথম দেবরায়ের সময়, কৃষ্ণদেব রায়ের সময়, দ্বিতীয় হরিহরের সময়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নাম্বার সি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের সময় তেলুগু ভাষার স্বর্ণযুগ বলা হয়। আর কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তিনি তুলুক বংশের রাজা ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনস বা FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনগুলো সকলে দেখে নাও। 16 অক্টোবর 1945, 9 ডিসেম্বর 1974, 16 নভেম্বর 1945, 1 জানুয়ারি 1954। তো FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন নাম্বার এ, 16 অক্টোবর 1945 সালে। তো দেখো, এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর বা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আমাদের পালাজো, রোম। রোম কোথায় অবস্থিত? রোম হচ্ছে ইতালির রাজধানী রোম, যে জায়গাটার নাম হচ্ছে কি পালাজো। ওকে, নেক্সট প্রশ্ন উত্তরে চলে যাই। পঞ্চতন্ত্র এর লেখক কি, বা পঞ্চতন্ত্র এর রচয়িতা কি? অপশনগুলো দেখে নাও। বিশাখ দত্ত, উমাপতি ধর, বিষ্ণু শর্মা, সোমদেব। তো পঞ্চতন্ত্র এর লেখক কে? অবশ্যই তোমরা সকলেই জানো, কমেন্টস এর মাধ্যমে লিখে ফেলো। অপশন নাম্বার সি, বিষ্ণু শর্মা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। ক্রোয়েশিয়া এর রাজধানীর নাম কি? ক্রোয়েশিয়া একটা দেশ, যার রাজধানীর নাম কি সেটা জানতে চেয়েছেন। অ্যান্সার গুলো দেখে নেই কি রয়েছে, মানে অপশনগুলো। হেলসিঙ্কি, রোম, জাগ্রেব, তিরানা। তো ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। জাগ্রেব হয়ে যাবে আমাদের ক্রোয়েশিয়ার রাজধানী, তাই তো। নেক্সট প্রশ্নপত্র চলে যাই আমরা, কি রয়েছে দেখো। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ফিফা আমাদের কি ফুটবল বিশ্বকাপ, তাই তো। সকলে তোমরা জানো ফিফা হচ্ছে কি ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল বিশ্বকাপ হয়, যেটা কত সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখে নেই। 1930, 1925, 1938, 1945। তো ফিফা বিশ্বকাপ, দেখো ফিফা বিশ্বকাপ কত সাল অন্তর অন্তর হয় সেটা তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়। ফিফা বিশ্বকাপ 4 বছর অন্তর অন্তর হয়। কত বছর অন্তর অন্তর হয়? 4 বছর। তো দেখো, সেটি প্রথম বিশ্বকাপ হয়েছিল কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে।
1930 সালে ফিফা বিশ্বকাপ প্রথম হয়েছিল। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে আরবিকা কফি জন্মে? ভারতের নিম্নোক্ত এই যে নিচের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে কোন রাজ্যে আরবিকা কফি জন্মে? আমরা জানি যে কফি যদি সব থেকে বেশি কফি উৎপন্ন করে যে দেশটির নাম সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে আমাদের সব থেকে বেশি কফি উৎপন্ন করে, মানে কফি চাষ হয় ব্রাজিলে। তো ভারতের মধ্যে কোন রাজ্যে আরবিকা কফি চাষ হয়, তাই তো, বা কফি জন্মে? আসাম, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, কর্ণাটক রাজ্যে সব থেকে বেশি কফি বা আরবিকা কফি জন্মে। নেক্সট প্রশ্ন চলে যায়, কি রয়েছে। নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্ণয় নেওয়া হয় যে 5 বছর অন্তর অন্তর আমরা একটা পরিকল্পনা নেব এবং বিশেষ কিছু একটা জিনিসের উপর সেই পরিকল্পনা জোর দিব। ঠিক আছে, এই যে 5 বছর অন্তর অন্তর যে পরিকল্পনা হচ্ছে বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা, এটা আমরা কোন দেশের থেকে আমরা নিয়েছি? এটা আমরা রাশিয়ার থেকে নিয়েছি। তো দেখো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, সপ্তম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা রয়েছে সেটা, সেই পরিকল্পনার মধ্যে কোন জিনিসটার উপর বেশি জোর দেওয়া হয়েছে? অপশনগুলো দেখে নিই। পরিকাঠামো বৃদ্ধি, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, দরিদ্র দূরীকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, খাদ্যশস্যের উৎপাদনের উপর বৃদ্ধি আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল, তাই তো। নেক্সট চলো, কি রয়েছে। বিশ্বের সবচেয়ে সবজি উৎপাদনকারী দেশের নাম কি? বিশ্বের মধ্যে কোন দেশে সব থেকে বেশি সবজি উৎপন্ন করে? তো অপশনগুলো সকলেই দেখে নিই। আমাদের ভারত সেকেন্ড লিস্টে রয়েছে, সেটা আমি আগেই বলে দিলাম যে ভারত সবজি উৎপাদনে সেকেন্ড পজিশনে রয়েছে। তো প্রথম পজিশনে এখানে কোন দেশ রয়েছে? ভারত সেকেন্ড, যেটা বলে দিলাম, চীন, কানাডা, ব্রাজিল, তাই তো। তো 12 অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার বি, চীন দেশে সব থেকে বেশি সবজি উৎপন্ন হয়। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কলিচুন্ড বা কুইক লিম বলতে কি বোঝো? কলিচুন বা কুইক লিম বলতে কি বোঝো? অপশনগুলো দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইড যুক্ত চুন, পটাশিয়াম সায়ানাইড যুক্ত চুন, কস্টিক পটাশ যুক্ত চুন, ক্যালসিয়াম কার্বনেট যুক্ত চুনকে আমরা কি বলবো? কলিচুন। তো অপশন আমাদের কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম অক্সাইড যুক্ত চুনকে আমরা কলিচুন বলতে বুঝি। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? তো এটা ডাব্লিউপি এক্সাইজ ডিপার্টমেন্টের এসেছে 2019 সালের প্রশ্নোত্তর, এটা প্রিলিমসের। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, তাই তো, সেটা জানতে চেয়েছেন। তো অপশনগুলো দেখে নাও কি। কাঠ, জল, পেট্রোল, বাতাস। তো কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক হবে? সেটা অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, কাঠ। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। মেডিকেল বজ্র বহনকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রঙের নির্দেশ করে যে এতে কি রয়েছে? এই যে মেডিকেলের যে বজ্র পদার্থগুলো রয়েছে সেখানে আমাদের দেখবো যে লাল রঙের কিছু প্যাকেটের মধ্যে কিছু ঢুকিয়ে রাখা হয়। তো সেখানে কি রয়েছে দেখো, পরিত্যক্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ, মানুষের ব্যবচ্ছেদই অঙ্গ, ব্যবচ্ছেদে ব্যবহৃত কাপড় ও তুলা, ক্ষতি করে এমন কিছু নয়। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ, যেটা আমাদের কি মেডিকেল বজ্র বহনকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রং দেখতে পাই, সেখানে কি রয়েছে? পরিতৃপ্ত ব্যবচ্ছেদের যন্ত্রসমূহগুলো রয়েছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে, কি বলেছে প্রশ্ন। কোন বছরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া রাষ্ট্রীয় মালিকানায় উত্তীর্ণ হওয়ার পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছে? মানে ইম্পেরিয়াল যে ব্যাংকটা রয়েছে সেটাই পরবর্তীকালে মার্চ হয়ে কি ব্যাংক মার্চ হয়ে বা কত সালে মার্চ হয়ে সেটার নাম হয়েছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বড় পাবলিক ব্যাংক, তাই তো। অপশনটা দেখে নাও। 1935,
যেটা আরবিআই গঠিত হয়েছিল 1 এপ্রিল 1949, 1955, 1969, তাই না, যেখানে 14টি ব্যাংক একত্রিত হয়েছিল বা মার্চ হয়েছিল। তো এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক এটাই হয়েছিল এসবিআই, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে পরিণত হয়েছিল। চলো পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছেন? ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লিখেছেন? অপশনগুলো দেখি নাই। রাস্কিন বন্ড, রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে আমাদের কি ইন্ডিয়া ডিভাইডেড বইটির লেখক। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম কি ছিলেন, এটি আমাদের তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন ফিল্ডে প্রথম ছিল স্বাধীন ভারতের। ঠিক আছে, সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে স্থাপন করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে স্থাপন করেন? অপশনগুলো দেখে নাও। রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, অ্যাকচুয়ালি এটা পুনিল বিহারী হবে। ঠিক আছে, তো দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কি স্থাপন করেছিল? অপশন নাম্বার এ, রাসবিহারী বসু। এছাড়াও তোমরা জানো যে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল, চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করেছিল, চিত্তরঞ্জন দাস প্লাস মতিলাল নেহেরু। পুনিল বিহারী আমাদের কি করেছিল? একটি গুপ্ত সমিতি গঠন করেছিল, তাই তো। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দিল্লির কোন সুলতান লাক্স বক্স নামেও পরিচিত ছিল? দিল্লির কোন সুলতান লাক্স বক্স নামেও পরিচিত ছিল? তো অপশনগুলো দেখে নাও। ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন। তো দিল্লির কোন সুলতান লাক্স বক্স নামে পরিচিত ছিলেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সরি অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক লাক্স বক্স নামেও পরিচিত ছিলেন। যদি আমরা দেখি দাস বংশের শ্রেষ্ঠ সুলতান যদি দেখি তাহলে ইলতুৎমিশ হয়ে যাবে, তিনি ছিলেন ইলবাড়ি বংশের প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন খলজি, যাকে সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে আমরা চিনি, যিনি কিনা আমাদের ভারতের মাটিতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে। 20 নম্বর প্রশ্ন, র্যাডক্লিফ লাইন ড্যাশ। তো র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমান্তকে আমরা র্যাডক্লিফ লাইন বলতে পারি? অপশনগুলো দেখে নাও। ভারত এবং পাকিস্তান, ভারত এবং চীন, ভারত এবং আফগানিস্তান, ভারত এবং মায়ানমার। তো র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমান্তকে বোঝানো হচ্ছে? অপশন নাম্বার এ, ভারত এবং পাকিস্তানকে। ভারত এবং পাকিস্তানকে কি বলা হচ্ছে? র্যাডক্লিফ লাইন। ভারত এবং চীনকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন। ভারত এবং আফগানিস্তানকে কি বলা হয়? ডুরাল লাইন। ভারত এবং মায়ানমারকে কি বলা হয়? পাটকে লাইন। তো দেখো এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।